জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা। কোনো সমস্যা দেখা দিলে ভোট কেন্দ্র বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামে নির্বাচনী কর্মকর্তাদের কর্মশালায় এই নির্দেশ দেন তিনি। বলেন, প্রয়োজনে পুরো সংসদীয় আসনে নির্বাচন বন্ধ থাকবে। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামেও বইছে প্রস্তুতির হাওয়া। ব্যস্ত মাঠ প্রশাসন, নির্বাচন কার্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্টদের কর্মশালা শুরু করেছে কমিশন। শনিবার সকালে চট্টগ্রামে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণ শীর্ষক কর্মশালায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। কর্মশালায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মূল বাধাগুলো তুলে ধরেন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতৃত্ব এবং নির্বাচন সুষ্ঠু করতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্বলতার কথা জানান তারা। বিগত সরকারের সমর্থকদের নিজেদের তীরে ফেরানোর জন্য প্রায় সকল রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। তাদের কয়েকজনের মধ্যে যে সকল পূর্বতম সমর্থকদের অপকর্ম তা ঢেকে তাদের অপকর্মকে উপেক্ষা করে নিজ নিজ দলে ফেরানোর যে অপচেষ্টা চলছে সেটা আমাদের জন্য বিব্রতকর। আমাদের যেটুকু কর্তব্য আইন এবং বিধি অনুযায়ী, সেই আইন এবং বিধি অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করে নির্বাচনকে বের করে নিয়ে আসব। নির্বাচন অবাধ করতে কমিশন কঠোর অবস্থানে বলে জানিয়েছেন সিইসি। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার বন্ধে উদ্যোগ নিয়েছে কমিশন। অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা খুন হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দিব, বন্ধ করে দেবে ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়ব না। দিনব্যাপী কর্মশালায় অংশ নেন নির্বাচন সংশ্লিষ্ট 70 কর্মকর্তা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই। প্রয়োজন গুম, খুন, দুর্নীতি ও লুটপাটের সংস্কৃতি থেকে দেশের সেফ এক্সিট। একথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025-এর খসড়া নিয়ে পরামর্শ সভায় একথা বলেন তিনি। মানবাধিকার নিশ্চিতে 2009 সালের প্রচলিত আইন অধ্যাদেশের মাধ্যমে সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে পরামর্শ সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন মানবাধিকার কর্মী, আইন বিশেষজ্ঞ সহ অনেকেই। 2009 সালের আইনের ত্রুটির কথা উল্লেখ করে বক্তারা বলেন, কমিশনে রাজনৈতিক কর্মীদের বসানো হতো মানবাধিকার হরণের জন্য। পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ না থাকায় গুমের মতো ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন বক্তারা। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই নির্যাতন, কাস্টোডিয়াল টর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত, রাজনৈতিক কর্মীদের দ্বারা সজ্জিত করা হয়েছিল এবং মানুষের অধিকারকে অধিকারহীন করে দেওয়ার জন্যই তৎপরতা ছিল তাদের। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন, সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি। সভায় আইন উপদেষ্টা বলেন, শুধু ভালো আইনই যথেষ্ট নয়, প্রয়োজন যথাযথ প্রয়োগ। সেফ এক্সিট নিয়ে আসিফ নজরুল বলেন, উপদেষ্টাদের নয়, দরকার রাষ্ট্র ব্যবস্থা থেকে জাতির সেফ এক্সিট। সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, তা আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির, এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ মানবাধিকার রক্ষাকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদলের রূপ না নেয় সেই বিষয়েও সতর্ক করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে এই সতর্কতা দেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংস্কার অনেক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, বিএনপি যেসব বিষয়ে ভিন্ন মত দিয়েছে তা জুলাই সনদে উল্লেখ থাকবে। জনমত নিয়েই সব সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।
নির্বাচনের পর নির্বাচিত সরকারকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। একই সাথে পরবর্তী নির্বাচন সুষ্ঠু করার ব্যবস্থা ও নির্বাচনকে দুর্বৃত্তায়নমুক্ত করাও জরুরি। না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। বলেন, নির্বাচন সংস্কার কমিশন গঠনের আগেই অন্তর্বর্তী সরকার ইসি গঠন করেছে। তারা নিরপেক্ষভাবেই কাজ করছে বলে আশা তার। কাঠামোগত সংস্কার অনেকগুলো হবে, সবগুলো হবে না। যেগুলো আমরা আশা করেছিলাম সবগুলো হবে না। এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে এই কাঠামোগত সংস্কার, যে স্বৈরাচারী ব্যবস্থার অবসানের ক্ষেত্রে এটা একটা বিরাট মাইল ফলক হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ দোকান উচ্ছেদে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালানো হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। ডাকসু ও নগর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে নেওয়া হয় এই কর্মসূচি। সড়কের পাশে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কারে অংশ নেন প্রায় ১৩০০ কর্মী। বারবার উচ্ছেদ অভিযান, পরে আবারও অবৈধ দোকানপাট বসিয়ে জমজমাট ব্যবসা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাতে বছরের পর বছর এভাবেই চলছে অবৈধ দখলদারত্বের রাজত্ব। অবৈধ দোকান উচ্ছেদে আবারও মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সড়ক ও ফুটপাতের বিভিন্ন দোকান। এদিকে উচ্ছেদের পর ফের দখল ঠেকাতে এবার ভিন্ন পরিকল্পনার আশ্বাস নগর কর্তৃপক্ষের। একটা অস্বাস্থ্যকর পরিবেশ, একটা দুর্গন্ধ টাইপের যে পরিবেশটা আছে, আমরা এই পরিবেশটাকে একটা স্থায়ী সমাধান করার চেষ্টা করছি। এখানে আমরা একটা ল্যান্ডস্কেপিং হবে, ফুটপাথ হবে, আমাদের এখানে বেঞ্চ হবে, ফুলের গাছ হবে, সবকিছু দিয়ে আমরা একটা পার্মানেন্টভাবে একটা রূপ দিব। হাসপাতালের সামনে ফুটপাতে ফুলের গাছ, রোগীর স্বজনদের বসার জায়গা ও গ্রাফিতি অঙ্কন করা হবে। আমরা সুন্দর ক্যাম্পাস চাই, আমরা পরিচ্ছন্ন থাকতে চাই। তো এ কারণে সকলের সহযোগিতা দরকার। আমরা সিটি কর্পোরেশন থেকে যে যত ধরনের সহযোগিতা দরকার সেটা আমরা প্রোভাইড করব। এদিকে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ আশপাশের সড়কে চালানো হয় পরিচ্ছন্নতা অভিযান। এতে অংশ নেন ১৩০০ পরিচ্ছন্নতা কর্মী। এছাড়া মশার লার্ভা ধ্বংসে ছিটানো হয় ওষুধ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা ক্লিন রাখতে চাই, সবার আগে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা সবাইকে অনুরোধ করবো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আমরা নিজেদের সেলফ অ্যাওয়ারনেস যে বিষয়টা আছে সেটা যেন আমরা নিজেরা ধারণ করি। ডাকসুর তরফ থেকে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমরা আমাদের মতো করে আমাদের সামান্য সামর্থ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এই অভিযানের সাথে সহযোগী হিসেবে আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই। সকালে অভিযানের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে টিএসসি পর্যন্ত আয়োজন করা হয় সচেতনতামূলক র্যালি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দর এলাকায় ১ মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সিএমপি। বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত। শনিবার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। বলা হয়েছে, দিনে প্রায় ৫ থেকে ৬ হাজার পণ্যবাহী যানবাহন চট্টগ্রাম বন্দরে চলাচল করে। কিন্তু বন্দর এলাকায় মিছিল, সভা সমাবেশ, মানববন্ধন, পথসভা হলে যানজট সৃষ্টি হয়। এতে আমদানি রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে, যা অর্থনীতির জন্য ক্ষতিকর। এজন্য বন্দর সংলগ্ন বারিক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিং এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ১ মাসের জন্য যে এই সভা সমাবেশ নিষিদ্ধ করলো, এর মধ্যে বড় কোনো সভা সমাবেশের ঘোষণা ছিল কিনা, আর তা না হলে কেন এই ঘোষণা দিল? মূলত চট্টগ্রাম নগরীতে প্রতিদিনই প্রায় যানজটের যে সংকট তৈরি হচ্ছে, সেটি এই বন্দর এলাকার এই সড়ক ঘিরে, যেখানে আসলে বন্দরের প্রত্যেকটি জেটি গেটি অবস্থান রয়েছে এবং বন্দরের পণ্যবাহী পরিবহনগুলো এই সড়ক ধরে চলাচল করে। ফলে একই সাথে এই সড়কটি চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, ভিআইপি সড়ক হিসেবে পরিচিত, যেটি আসলে
চট্টগ্রাম এয়ারপোর্টের সাথে সংযুক্ত এবং ইপিজেড সহ অনেকগুলো এলাকা এই সড়কের সাথে সংযুক্ত এবং যখন আসলে অফিস শেষ হয় সেক্ষেত্রে একেবারে রাতভর এখানে যানজট লেগে থাকে। একই সাথে সে সময় যদি আসলে সমাবেশ হয় সেটির ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা দেখা দেয়। কিন্তু মূলত বলা হলো যে আমদানি রপ্তানির কারণে এটি মূলত আরেকটি কারণেও বলা হচ্ছে যে যারা বন্দর সংশ্লিষ্ট রয়েছেন বন্দরকে বিদেশি কোম্পানির হাতে একটি টার্মিনাল দেওয়ার কথা উঠছিল বেশ কয়েক মাস ধরে। সেটিকে ঘিরে চট্টগ্রাম বন্দর এলাকায় অর্থাৎ কাস্টমস বন্দরের সংলগ্ন এলাকাগুলোতে সভা সমাবেশ করে আসছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের নেতাকর্মীরা, যারা এটি যাতে বিদেশিদের হাতে না হয় এর পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছিল। সরকারের পক্ষ থেকে বারবার স্পষ্ট করা ছিল বন্দরের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আসলে একটি টার্মিনাল একটি বিদেশিদেরকে দেওয়া হবে, কিন্তু সেটি আসলে প্রক্রিয়াধীন এবং সম্প্রতি চট্টগ্রামে নৌপরিবহন উপদেষ্টা এসেছিলেন, তিনিও বলেছেন হয়তো বা ডিসেম্বর থেকে এই প্রক্রিয়াটি শুরু হবে। ধারণা করা হচ্ছে সেই ঘটনাকে কেন্দ্র করে যাতে আগাম প্রস্তুতি হিসাবে সিএমপি এই ধরনের একটি অধ্যাদেশ জারি করেছে এবং যাতে সামনের দিন অর্থাৎ নির্বাচনও রয়েছে সেটি প্রেক্ষাপট কেন্দ্র করে বন্দরকে যাতে অস্থিতিশীল করতে না পারে, বন্দর যাতে অচলের কোনো ধরনের কোনো কর্মসূচি না নিতে পারে সেই জন্য আসলে সতর্কতামূলক হিসাবে এই ব্যবস্থাটি নেওয়া হয়ে থাকতে বলে জানিয়েছেন যারা বন্দরের সংশ্লিষ্ট এবং যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত। তো এখন পর্যন্ত চট্টগ্রামে যে অধ্যাদেশটি জারি করা হয়েছে এটির খুব বেশি এখনো প্রভাব পড়েনি, কারণ কয়েকদিনের মধ্যে এখন পর্যন্ত কোনো সমাবেশেরও ঘোষণা কোনো পক্ষ থেকে দেওয়া হয়নি। হয়তো বা সামনের দিনে কোনো কর্মসূচি দেওয়া হয় কিনা এবং সেই ক্ষেত্রে পুলিশ কী ধরনের ব্যবস্থা নেয় সেটির অপেক্ষায় আছেন বন্দর ব্যবহারকারী সহ এই সড়ক ব্যবহারকারীরা। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। ছুটির দিনেও থেমে নেই রাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকে ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন কর্মসূচি স্থগিত হওয়ায় ভোট গ্রহণ নিয়ে শঙ্কা কেটে গেছে, তাই স্বস্তিতে প্রার্থী ও শিক্ষার্থীরা। বিভিন্ন আবাসিক হল অনুষদ থেকে শুরু করে চায়ের আড্ডাতেও চলছে নির্বাচনের প্রচারণা। 16 অক্টোবর নির্বাচন নিয়ে কোনো শঙ্কা না থাকায় ফুরফুরে মেজাজে বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সংকট নিরসনের পাশাপাশি শিক্ষা বান্ধব ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতি বেশিরভাগ প্রার্থীর। নির্বাচন কমিশন জানিয়েছে নির্ধারিত সময়েই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী। আমি সিনেট সদস্য পদপ্রার্থী, সিনেটে আমার ব্যালট নাম্বার 54। নিরপেক্ষ নির্বাচন হলে আমি সেখানে আমার সর্বোচ্চটুকু পাবো বলে আমি আশা করি। কর্মসূচিগুলো ছিল কর্মকর্তা কর্মচারীদের দিক থেকে, সেগুলিও যেহেতু তাদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আপাতত তারা স্থগিত করছেন, সেই দিক থেকে আমরা কিছুটা শঙ্কামুক্ত। রাষ্ট্র নির্বাচনের আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, নির্বাচনের তো জমজমাট প্রচারণা চলছে, কিন্তু ছুটির আগে যেসব বিষয় নিয়ে সংকট তৈরি হয়েছিল তার কি সুরাহা হয়েছে? দেখুন, বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসু নির্বাচন চতুর্থ ধাপে পিছিয়ে 16 অক্টোবর নির্ধারণ করা হয়েছে এবং এরপরও কিন্তু কিছুটা শঙ্কা ছিল, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা এটি অমীমাংসিত একটা ইস্যু থেকে গেছিল। তবে আমরা দেখেছি এর মাঝেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের যে কর্মসূচি তারা এরই মধ্যে প্রশাসনকে অবহিত করেছেন যে আগামী 16 তারিখের আগে তারা কোনো কর্মসূচি দেবেন না। অর্থাৎ রাকসু নির্বাচনের যে ইস্যুকে কেন্দ্র করে চতুর্থবারের মতো রাকসু নির্বাচন পেছানো হয়েছিল, ঠিক সেই কারণটি যখন আপাতত স্থগিত রাখা হয়েছে, যার ফলে সামনে 16 তারিখে নির্বাচন হতে আর কোনো বাধা নেই এবং সেই সাথে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এখন পর্যন্ত নির্বাচন পেছানোর বা নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই, অর্থাৎ নির্বাচন হচ্ছে এ বিষয়ে অনেকটা নিশ্চিতভাবেই বলছেন বা নিশ্চয়তা দিচ্ছেন নির্বাচন কমিশন। যার ফলে এখানে যারা প্রার্থীরা রয়েছেন বা ভোটাররা রয়েছেন প্রত্যেকেই কিন্তু যে শঙ্কাটাই ছিল যে নির্বাচন আদৌ হচ্ছে কিনা বা আবারও নির্বাচনের তারিখ পেছানো হচ্ছে কিনা, এই যে শঙ্কাটি ছিল সেই শঙ্কা থেকে তারা কিন্তু সরে এসেছেন এবং তারা এখন বলা যেতে পারে অনেকটা ফুরফুরে মেজাজে প্রচারণা চালাচ্ছেন। আজকে ছুটির দিন, ক্যাম্পাস বন্ধ, তারপরেও আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তারা প্রচারণা চালাচ্ছেন এবং তাদের যে প্রচারণায় ভিন্নতা সেটিও আমরা দেখেছি। অনেকে একতারা নিয়ে প্রচারণা চালাচ্ছেন। এর আগে আমরা দেখেছিলাম যে নবাব সিরাজউদ্দৌলা এসে তারা তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো ব্যক্ত করছেন। অর্থাৎ
অর্থাৎ নির্বাচনী প্রচারণায় যেমন ভিন্নতা নিয়ে আসছেন, সেই সাথে তাদের যে প্রতিশ্রুতি সেগুলো কিন্তু পুনর্ব্যক্ত করছেন। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সবচেয়ে বড় সমস্যার কথা বলা হয়ে থাকে আবাসন সমস্যা, অর্থাৎ 32% শিক্ষার্থী তাদের আবাসন সুবিধা পেয়ে থাকেন, 68% শিক্ষার্থী তাদের এই যে সুবিধা থেকে বঞ্চিত থাকেন। সেই সাথে নারী শিক্ষার্থীদের যে নিরাপত্তা সংখ্যার কথা বলা হয়ে থাকে, সাইবার বুলিং এর কথা বলা হয়ে থাকে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটি স্টেশন রয়েছে সেটিও কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। ঠিক এই যে শিক্ষার্থীদের সুবিধাগুলো অসুবিধাগুলো সেগুলো নিয়ে কিন্তু প্রার্থীরা বারবার তাদেরকে সাথে পুনর্ব্যক্ত করছেন, তাদের প্রতিশ্রুতিগুলো তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, এবং সেই সাথে শিক্ষার্থীদের অধিকার আদায়ে তাদের যে সক্ষমতা সেগুলো কিন্তু তারা তুলে ধরছেন। এবং বলা যেতে পারে যে এই প্রতিশ্রুতি এবং শিক্ষার্থীদের এই যে উৎসাহ উদ্দীপনা বলা এখন পর্যন্ত রাকসু নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে এবং আগামী 16 তারিখে নির্বাচন হচ্ছে, এই বিষয়ে আর কোনো শঙ্কা নেই। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। রাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক বিশিষ্ট প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে চলে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বাদ জোহর জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। 1951 সালের 18 জানুয়ারি সিলেটে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের জন্ম। পেশাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন। জীবদ্দশায় অনেক প্রবন্ধ, গল্প ও উপন্যাস লিখেছেন তিনি। 1996 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং 2018 সালে 21 পদক পান এই কথা সাহিত্যিক। আমাদের জন্য যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়, কিন্তু মঞ্জুরের যে কাজ সেই কাজ থাকবে। খুব অ্যাম্বিশিয়াস মানুষ ছিলেন না, যেটা করতেন, যেটা ভালোবাসতেন সেটাই করতেন, সেটারই চর্চা করতেন। কখনো কখনো আমরা একসাথে দুঃখিত হয়েছি, কখনো কখনো আমরা একসাথে আশাবাদী হয়েছি। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। শনিবার ভোরে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বলেন, ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর বিষয়টি শুধু দায়িত্ব নয়, মানবতার পরীক্ষা। বন্দি দশা থেকে মুক্ত করে দেশে ফেরানোর উদ্যোগ নেয় সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান শহীদুল আলম। শনিবার ভোর 4:55 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আলোকচিত্রী ও অধিকার কর্মী শহীদুল আলম। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্কের ইস্তানবুল থেকে শুক্রবার বিকেলে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। তাকে বরণ করতে বিমানবন্দরে ছুটে আসেন বন্ধু, স্বজন, সহকর্মীরা। বুধবার গাজা অভিমুখী নৌবহর থেকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি সেনাদের হাতে আটক হন শহীদুল আলম সহ মানবাধিকার কর্মীরা। ইসরায়েলের কারাগারে বন্দী অবস্থায় নির্যাতনের বর্ণনা দেন তিনি। শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে। এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে এবং কোনো দেশ আমাদের সাথে এইভাবে আচরণ করে পার পেয়ে যাবে সেটা যাতে না হয় আমাদের দেখতে হবে। গাজাবাসী আগ্রাসন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম শেষ হবে না বলে জানান তিনি। বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিশ্ববাসীকে তাদের পাশে থাকার আহ্বান জানান শহীদুল আলম। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়ক সম্প্রসারণ কাজের ধীর গতিতে 2 বছরের বেশি সময় ধরে ভুগছেন সড়ক ব্যবহারকারীরা। বিশেষ করে মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ভোগান্তি হয়ে উঠেছে অসহনীয়। তবে নানা সংকট মোকাবেলা করে দ্রুত পুরোদমে কাজ শুরুর আশ্বাস প্রকল্প সংশ্লিষ্টদের।
ঢাকা, সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়কে ১২ থেকে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট প্রতিদিনের ঘটনা। অনেক সময় গাড়িতেই কেটে যায় পুরো দিন। বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের আশুগঞ্জ ও বিশ্বরোড গোল চত্বর এলাকা এখন দুর্ভোগের আরেক নাম। বলাই যাইতেছে না কটার সময় করতে ভাই, এমন অবস্থা মারাত্মক। আর রাস্তা দিয়ে ভোগান যেগুলো তো বলার শেষ। 5 ঘন্টার মতো আপনার ওই জায়গায় এক জায়গায় স্থির আছিলাম, 1 ইঞ্চি লড়ে নাই গাড়ি। জ্যামের মধ্যে গাড়ি থেকে খাওয়া দাওয়া করবো এটা পর্যন্ত পাই না। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন উন্নীতকরণ শুরু হয় 2020 সালে। 3 বছর পর ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন শুরু হলেও হয়নি কাঙ্ক্ষিত অগ্রগতি। এর মধ্যে গত বছর ঠিকাদারি প্রতিষ্ঠান দেশ ছাড়াই বন্ধ হয়ে যায় কাজ। এখন ফিরে এলেও কাজ থমকে আছে। সম্প্রতি বাড়তি কাজের 163 কোটি 83 লাখ টাকা বরাদ্দ অনুমোদন ছাড়াও প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানান প্রকল্প কর্মকর্তারা। এই সপ্তাহের মধ্যে এখানে স্থায়ী কাজ শুরু হবে এবং আগামী 6 মাসের মধ্যে হয়তো আশুগঞ্জ থেকে সরাইল অংশের যে কাজ এটি আশা করি আমরা 4 লেনেই শেষ হয়ে যাবে। দুর্ভোগ কমাতে সড়কের কাজের পাশাপাশি ট্রাফিক ম্যানেজমেন্টে জোর দিলেন সড়ক উপদেষ্টা। ইমিডিয়েট যে কষ্ট মানুষের সেটা লাঘব করতে হলে একটা হচ্ছে যে এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট খুবই বাজে, মানে যেখানে যা করা দরকার হাইওয়ে পুলিশের যে দায়িত্ব পালন করা দরকার সেটা সেই দায়িত্ব পালন হচ্ছে না এবং এটা একটা সায়েন্টিফিক মেথডে করতে হবে। ভারতীয় ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে 5,791 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হবে 3টি প্যাকেজে, যার বাস্তবায়ন করছে ভারতীয় এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী বছর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা মানবে ভারত। 15 এপ্রিল থেকে 14 জুন সাগরে আন্তঃজলসীমায় সে দেশের কোনো জেলে মাছ ধরবে না। একই সময় বাংলাদেশের নিষেধাজ্ঞা থাকলেও এতদিন ভারতে ছিল উন্মুক্ত। গবেষক ও জেলেদের আশা, দুই দেশ একসময় সংরক্ষণের নিয়ম মানলে মাছের উৎপাদন আরও বাড়বে। বছরে গড়ে 3 সময় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। এর মধ্যে এপ্রিল থেকে জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকে। এই সময় ভারত মিয়ানমারের জেলেরা অবাধে মাছ শিকারের সুযোগ পায়। তবে আগামী বছর 15 এপ্রিল থেকে 11 জুন বাংলাদেশ ও 14 জুন পর্যন্ত ভারতের জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে পারবে না। তো তারা তখন আমাদের জলসীমা সহ তাদের জলসীমা মিলায় প্রচুর মাছ ধরে, যেটা আমাদের জেলেরা বঞ্চিত হয়। এখন কিন্তু 11 থেকে 14, 12, 13, 14 3 দিন বাংলাদেশের জেলেরা কিন্তু তখন মাছ পানিতে ভরে যায়, তখন ইলিশ প্রচুর পাওয়া যায়। আমাদের জেলেরা এখন থেকে এই সুবিধাটা পেতে থাকছে। দুই দেশের এমন সিদ্ধান্তে খুশি মৎস্যজীবীরাও। তারা বলছে আন্তঃসীমান্ত জলসীমায় মাছ শিকারে এক ধরনের নিয়ম থাকা জরুরি। এটা আমাদের দীর্ঘদিনের দাবি, এই সরকার এই দাবিটা আমাদের পূরণ করেছে। যেহেতু একসঙ্গে অভিযানটা হবে, ভারতের জেলেরা এবং মিয়ানমারের জেলেরা বাংলাদেশের সমুদ্র সীমায় এসে মাছ ধরতে পারবে না, সেটাও আমাদের একটা সুবিধা হয়েছে। মা ইলিশ রক্ষায় সাগরে চলছে নিষেধাজ্ঞা। নদ নদীতে জাল ফেলা বন্ধ, মোকামেও নেই মাছের বড় আমদানি। তাই বেড়েছে পুকুর বিলে মাছের চাষের চাহিদা, যার দামও বেশ চড়া। পুঁটি মাছ হচ্ছে 500 টাকা 16 টাকা, আর মেনি মাছ আছে 600 টাকা, আর বাইম মাছ কিনলাম 600 টাকা কেজি। নদী নালার মাছ আছে, আবার চাষের মাছ আছে, সমস্যা নাই। গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ বলছে নিষেধাজ্ঞার এমন সময় এই মাছের চাহিদা বাড়ে, তবে খাবারের দাম বেড়ে যাওয়ায় দরও বাড়ছে। আমার দাম বাড়ে পোনা এবং খাদ্যের জন্য। পোনার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, খাদ্যের জন্য নেওয়া হয়েছে, তবে আরও অনেক কাজ বাকি আছে। সেটা বিজ্ঞানীরা এখন মাছের খাদ্য নিয়ে চিন্তা করছে, কারণ আমি মাছের খাদ্য 80 টাকা 60 টাকায় কিনে কিভাবে আমি কম দামে মাছ বিক্রি করব। গবেষকেরা বলছেন নিষেধাজ্ঞার সুফল নিম্ন আয়ের ভোক্তারা পাচ্ছেন না। তাই পুকুর জলাশয়ে চাষ করা মাছের যোগান বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইলিশ বিক্রির নামে প্রতারণা ও ক্রেতাদের হয়রানি ঠেকাতে বিশেষ উদ্যোগ নিল চাঁদপুর জেলা প্রশাসন। অনলাইন ব্যবসার জন্য প্রথমবার নিবন্ধন পেল 7টি ফেসবুক পেজ। 44টি আবেদন যাচাই বাছাই করে এই 7টি পেজকে নিবন্ধন দেওয়া হয়েছে। এদিকে প্রতি বছর বিনামূল্যে নিবন্ধন ও নবায়নের ব্যবস্থা রেখেছে জেলা প্রশাসন। 500 টাকা কেজি দরে 6 কেজি ইলিশ মাত্র 3000 টাকা। ফিশ ভ্যালি নামের একটি ফেসবুক পেজে এমন বিজ্ঞাপন দেখে 18,000 টাকার অর্ডার দেন ঢাকার এক ক্রেতা। অগ্রিম 11,000 টাকা পাঠান বিকাশে। ছবিতে ইলিশ প্যাকেজিং ও ক্যাশ মেমো পেয়ে হন খুশি, কিন্তু শেষ পর্যন্ত সেই মাছ আর পৌঁছায়নি তার কাছে। মাত্র 20% টাকা ডেলিভারি অ্যাডভান্স বুকিং করতে হবে। এভাবে অনলাইনে ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার বহু ক্রেতা।
এসব ঠেকাতে এবার বিশেষ পদক্ষেপ নিল চাঁদপুর জেলা প্রশাসন। সম্প্রতি কাগজপত্র যাচাই করে অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন দেওয়া হয় 7 বিক্রেতাকে। এই উদ্যোগকে আমরা অনেক সাধুবাদ জানাই। এখন মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবে, কারণ তারা আমাদের চাঁদপুর জেলার ওয়েবসাইটে গেলে, জেলা পুলিশ সুপারের ওয়েবসাইটে গেলে দেখতে পারবে যে কারা প্রকৃত ব্যবসায়ী, তাদের থেকে মাছ কিনে প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। প্রতিদিন কাস্টমারের চাহিদা অনুযায়ী মাছ সংগ্রহ করে থাকি এবং দীর্ঘদিন বিশ্বাসের সাথে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতেও কাজ করে যাব। ইলিশ বিক্রিতে প্রতারণা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান মৎস্য বণিক সমিতির। যেই মাছের কেজি চলে 2000-2500 টাকা, সেই মাছ ওনারা কিনে 500 টাকা। তো ওনারা যাচাই বাছাই না করে অ্যাডভান্স টাকা কেন? মানুষ যদি সচেতন না হয়, সেই ক্ষেত্রে আপনি তো এই প্রতারণা বন্ধ করতে পারবেন না। এইসব প্রতারণা রোধ করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। তারা অ্যাক্টিভ না হলে এই প্রতারণা তো বন্ধ করা যাবে না। নিবন্ধন পাওয়া ব্যবসায়ীদের তালিকা দেয়া হবে জেলা প্রশাসনের ওয়েবসাইটে। প্রতি বছর এই প্রক্রিয়া চালু থাকবে এবং এর জন্য লাগবে না কোনো টাকা। তবে কেউ ব্যবসা বন্ধ রাখলে বাতিল হবে নিবন্ধন। এই উদ্যোগের ফলে যারা অনলাইনে ইলিশ বিক্রয় করে, বিশেষত চাঁদপুরের ইলিশ, এবং এখান থেকে যারা ক্রেতা আছেন তারা অন্তত প্রতারিত হবেন না। আর এমনি আমরা প্রাথমিকভাবে 7 জনকে দিয়েছি এই অনলাইন ইলিশ বিক্রেতার নিবন্ধনটা। আশা করি পরবর্তীতে যারা আবেদন করবেন, আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে কাগজপত্রের দিক থেকে, সেগুলো যদি কেউ সাবমিট করেন তাকেও আমরা এই নিবন্ধনের আওতায় নিয়ে আসবো। অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন পাওয়া ফেসবুক পেজগুলো হলো ইলিশ ভাইয়া চাঁদপুর, মাছপল্লী, একিন শপ, তাজাইলিশ.com, ইলিশ রানী, রূপালী বাজার, সজীব ইলিশের বাজার চাঁদপুর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে হালাল পণ্যের বাজারের আকার এখন প্রায় $3 ট্রিলিয়ন। এর মধ্যে বাংলাদেশের অংশ মাত্র $850 মিলিয়ন। সকালে রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ডিসিসিআই এর সেমিনারে এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, খাদ্য, প্রসাধনী, ওষুধ সহ সব খাতেই হালাল পণ্যের চাহিদা বাড়ছে, অথচ উৎপাদনের নেতৃত্ব দিচ্ছে অমুসলিম দেশগুলো। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান, এটা হতাশাজনক হলেও বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হচ্ছে। তারা বলছে, হালাল সার্টিফিকেশন, আধুনিক ল্যাবরেটরি, মান নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় ধরনের বিনিয়োগ জরুরি। এটা করা গেলে দেশের হালাল শিল্পকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া সম্ভব। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।